আকবরের সফল শহরে তোমাদের সকলকে স্বাগত জানাই। ১৬০০ দশকে তৈরি করা আকবরের এই রাজধানী ফতেপুর সিক্রিতে আগের পর্বে তোমাদের দেখিয়েছি পৃথিবীর সবথেকে বড় দরজা আছে। এখানে শেখ সেলিম চিশতির দরগা আছে, জামা মসজিদ, এমনকি যে স্থানে আনারগুলিকে জীবন্ত হত্যা করা হয়েছিল সেই জায়গাটিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তাই তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আগের পর্বের ভিডিওটা দেখে নিও। ওপরে আই বাটন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। এই পর্বে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফতেপুর সিক্রিতে সম্রাট আকবরের নিজস্ব রাজবাড়ি, অর্থাৎ যে স্থানে তিনি থাকতেন তার স্বয়ংকক্ষ, দেয়ানি আম, দেয়ানি ঘাস, পঞ্চমহল সহ আরও অনেক কিছু, এবং অবশ্যই যোধাবাইয়ের অন্দরমহল। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই মুহূর্তে আমাদের এই অংশটা পুরোপুরি কিন্তু ঘোরা শেষ হয়ে গেছে এবং আমরা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যাব, জুতো নিয়ে যাব বাদশাহী দরওয়াজার দিকে। এখন এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটের বাইরে থেকে বেরোলে কিন্তু আকবরের দ্বিতীয় ওয়াইফ অর্থাৎ যোধার কিন্তু মেহেল আছে এদিকে সেটা। তবে এখানে যাওয়ার জন্য কিন্তু জুতো পরে যেতে হবে, ওই পাশে অনেকটা রাস্তা আছে, সেই কারণে কিন্তু এখান দিয়ে আমি বেরিয়ে জুতো পরে ওই দিক ঘুরে যাব। ওই পাশেই কিন্তু মানে এই দরজার ওই দিক দিয়ে বেরোলে কিন্তু আকবরের দ্বিতীয় স্ত্রী, তার কিন্তু পুরো একদম মহল আছে, সমস্ত কিছু আছে, সেটা কিন্তু দেখবো। এখন এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে জুতো পরে তবে ওইদিকে যাব। এইখান থেকে এই যে জুতো হাতে নিয়ে নিলাম, জুতো হাতে নিয়ে ওই দিক থেকে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে যোধার মহলের দিকে। দুটো মহল কিন্তু আলাদা। তার দ্বিতীয় স্ত্রীকে তিনি খুব ভালোবাসতেন সম্রাট, সেই কারণে কিন্তু তার জন্য সমস্ত কিছু করেছিলেন। চলো এবার যোধার মহলের দিকে যাওয়া যাক। ওখানে কিন্তু অনেক কিছু আছে, দেওয়ানি আম, দেওয়ানি ঘাস, অনেক কিছু আছে, সেই সবকিছু কিন্তু দেখাবো। এখন আমরা বুলন্দ দরওয়াজা থেকে যাচ্ছি বাদশাহী দরওয়াজার দিকে। বাদশাহী দরওয়াজা থেকে বেরিয়ে কিন্তু আমরা আকবরের রাজপ্রাসাদের দিকে যেতে পারবো, এবং আগের পর্বে বাদশাহী দরওয়াজা সম্পর্কে অনেক কিছুই শেয়ার করেছি। এই আগের পর্বটা তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও, তা নাহলে কিন্তু অনেক কিছুই তোমরা বুঝতে পারবে না। বাইরের দিকে চলে আসার কারণে কিন্তু আমরা এই স্থানে জুতোটা পরে নেব, তারপরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, অর্থাৎ এই যে ঢালু অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ঢালু অংশগুলো দিয়ে কিন্তু হুইল চেয়ারে করে উপরে নিয়ে যাবে এবং পুরো জায়গাটা কিন্তু ঘুরিয়ে দেখাবে, তেমন ব্যবস্থা আছে। তবে সেক্ষেত্রে কিন্তু বুলন্দ দরওয়াজা দিয়ে প্রবেশ করাবে না, এই দিক দিয়ে অর্থাৎ বাদশাহী দরওয়াজা দিয়ে কিন্তু প্রবেশ করাবে। এইখান থেকে বেরোলাম জুতো হাতে নিয়ে, যেটা তোমাদের দেখালাম, বেরিয়ে ওখানে জুতো পরে, ওখানে জুতো রাখারও স্ট্যান্ড আছে, অর্থাৎ তোমরা যারা এই দিক থেকে ওদিকে যাবে তাদের কিন্তু জুতো রাখার স্ট্যান্ড আছে দেখলাম। আমরা তো ওই দিক থেকে এদিকে যাচ্ছি, তো দেখলে জুতোটা নিয়ে আসলাম। এইবার এই যে আসছি, এখানে কিন্তু প্রতি মুহূর্তে প্রচুর গাইড ধরবে, ছেকে ছেকে ধরছে, প্লাস বিভিন্ন রকম গিফট আইটেম গছানোর জন্য, লিটারেলি গছানোর জন্য উঠে পড়ে লেগেছে। সুতরাং তোমরা কিন্তু খুব বুঝে জিনিসপত্র কিনবে এবং গাইড হায়ার করবে। আমি কিন্তু কোনোভাবেই গাইড হায়ার করিনি, কারণ আমার মনে হয় না গাইড হায়ার করার মতন এখানে কিছু আছে। মোটামুটি যারা ইতিহাস ঘেটেছে বা জানে, বা আমার মতন যারা আনাড়ি আছে ইতিহাসে, তারাও মোটামুটি বুঝতে পারবে। বাদশাহী দরওয়াজা থেকে বেশ অনেকটা এগিয়ে আসলে কিন্তু তোমরা মূল জায়গায় পৌঁছতে পারবে। তবে রাস্তা দেখতে পাচ্ছ ভীষণই কিন্তু ভালো, তাই আশা করি খুব একটা বেশি অসুবিধা হবে না। এএসআই তরফ থেকে যদি তোমরা গাইড নাও, সে গাইডের কত ফিস সেই চার্ট কিন্তু দেওয়া আছে। এছাড়া ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট, ক্লক টাওয়ার সমস্ত কিন্তু এখানে কোন দিকে সেটার দিক নির্দেশ করা আছে। এই পাশে হচ্ছে বুকিং ঘর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মা টিকিট বুক করছে। ততক্ষণে চলো তোমাদের এই পুরো এরিয়াটার কিন্তু ম্যাপ আমি দেখিয়ে দিই। এখানে টোল ট্যাক্সটা দেখতে পাচ্ছ, এখানে স্ক্যান করে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো, এবং পাশে দেখতে পাচ্ছ কি কি কিন্তু এখানে করা যাবে না, অর্থাৎ প্রহিবিটেড, সেটা কিন্তু লিস্টটা তোমরা অবশ্যই চেক করে নিও ভেতরে ঢোকার আগে।
ডেসক্রিপশন বক্সে আমি অনলাইন বুকিং লিঙ্কটা শেয়ার করলাম, সেখান থেকে কিন্তু তোমরা এখানে আসার জন্য অনলাইনে টিকিট বুক করতে পারবে। চলে এসেছি আকবরের মহলে। 50 টাকা পার পার্সন টিকিট নিল অফলাইন, অনলাইনে কিন্তু অনেক কম নেবে। চলো জায়গাটা ঘুরে দেখি। তোমরা চেষ্টা করবে এইসব জায়গায় একদম মর্নিং আসতে, কারণ এখানে সানরাইজের সময় খোলে এবং সানসেটের সময় বন্ধ হয়, যেটা আমি লেখা দেখলাম। ঠিক আছে, তো সকাল আসলে কি আর ফাঁকা ফাঁকা খুব ভালো মতন দেখতে পারবে। চলো, ভেতরে অলরেডি ঢুকেছি। দুর্দান্ত জায়গা। হঠাৎ করে দেখলে মনে হয় না দূরে একটা বিন্দুতে গিয়ে মিশেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এই যে পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা আসলে ছিল উটের আস্তাবল, হাতির আস্তাবল এবং ঘোড়ার আস্তাবল, অর্থাৎ এই তিনটে প্রাণীর আবাসনের জায়গা হচ্ছে এইটা। আমরা সবাই জানি উট হচ্ছে মরুভূমির রাজা, তো সেই কারণে উটকে ব্যবহার করা হতো সেই কাজে। হাতি হচ্ছে ব্যবহার করা হতো বিভিন্ন রকম ভারী জিনিসপত্র আনার ক্ষেত্রে, বিশেষ করে আসবাবপত্র। এবং ঘোড়া যেহেতু দ্রুতগামী প্রাণী, সেই কারণে যানবাহনের ক্ষেত্রে এবং যুদ্ধক্ষেত্রে কিন্তু ঘোড়াকে ব্যবহার করা হতো। আর এইদিকে দেখো, টিয়া পাখিদের মান অভিমান পর্ব চলছে। শিওর এটা দুজনে কাপেল। এই আস্তাবলের মুখোমুখি দেখতে পাচ্ছ একটা ইমারত আছে, তাও দোতলা। চলো এবার এখানে প্রবেশ করা যাক। আকবরের নবরত্ন সভায় একজন রত্ন হলেন বীরবল। বীরবল কিন্তু কেবলমাত্র একজন রত্ন অর্থাৎ সবার একজন সদস্যই ছিলেন না, তিনি ছিলেন আকবরের একটি বিশ্বস্ত বন্ধু, যিনি তাকে সব রকম সমস্যা থেকে সমাধান করতে সাহায্য করতেন। আকবর বীরবলের থাকার জন্যই এই ভবনটি এখানে তৈরি করে দিয়েছিলেন। এটি চারিদিকে এখন খোলা থাকলেও মূলত পাথরের পর্দা দিয়ে সজ্জিত ছিল। নিচে বড় প্ল্যাটফর্মের উপর কিন্তু এই দোতলা ভবনটি তৈরি করা হয়েছে। নিচের অংশে 4টি ঘর এবং ওপর তলায় 2টি গম্বুজযুক্ত ঘর সহ 2টো প্রবেশদ্বার বারান্দা রয়েছে। নিচের ঘরগুলোর দেয়াল এবং ছাদগুলি অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা হয়েছে। বাড়ির ভেতরে এবং বাড়ির বাইরে প্রদর্শিত বিভিন্ন ধরনের অলংকার সমূহ খোদাই করা হয়েছে তৎকালীন সময় সিকরি কারিগরদের আরবিক সাজসজ্জায় নিপুণতার দক্ষ কিন্তু সাক্ষ্য দেয়। প্রথম থেকে ফতেপুর মুঘলদের অধীনে ছিল না। এই জায়গাটা অতীতে ছিল রাজপুত রাজাদের অধীনে। 1527 খ্রিস্টাব্দে বাবর রানা সাঙ্গা রাজপুতের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং ফতেপুরকে মুঘল সাম্রাজ্যের মধ্যে এনেছিলেন। এই যুদ্ধের পরই বাবর পাকাপোক্তভাবে ভারতকে মুঘল সাম্রাজ্যের আয়ত্তে এনেছিলেন। এবারে চলো সেই জায়গাটা দেখাই যেখানে খানবার যুদ্ধটি হয়েছিল। একেবারে বীরবল ভবনের পেছনের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, সেই জায়গাটাই 1527 খ্রিস্টাব্দে এই ময়দানে কিন্তু হয়েছিল সেই যুদ্ধ। তাই এই ময়দানের নাম হলো খানবার ময়দান। সম্রাট আকবর অনেক কম বয়স থেকে কিন্তু সিংহাসনে বসেছিলেন। মাত্র 14 বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন এবং তিনি খুব যখনই সিংহাসনে বসেছিলেন তারপর থেকে কিন্তু তিনি রাজ্য জয় করতে থাকেন এবং তার সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেন। এবং তার সাথে তার বিশ্বস্ত মন্ত্রী এবং সেনাপতি যতদিন না পর্যন্ত 18 বছর বয়স হয়েছিল আকবরের, ততদিন পর্যন্ত তাকে কিন্তু সহায়তা করতে সমস্ত পরামর্শও দিত। এখন আমরা যাচ্ছি যোধাবাইয়ের মূল প্রাসাদের বাইরের অংশ থেকে। যেহেতু এই প্রাসাদটা উচ্চ প্রাচীর এবং পূর্ব দিকে একটি 9 মিটার সুরক্ষিত গেট দ্বারা গোপনীয়তা রক্ষা করা হয়েছে এবং নিরাপত্তা আশ্বাস দেওয়ার জন্যই কিন্তু এরকম উচ্চ প্রাচীর দেওয়া হয়েছে। মহলে ঠিক এই অংশটা দেখতে পাচ্ছ, একটা খুব বড় দোতলা ভবন আছে, যার ম্যাক্সিমাম অংশটা কিন্তু ভরা থাকতো জল দিয়ে এবং ওপরে দেখতে পাচ্ছ জালির মতন অংশ আছে যাতে হাওয়া প্রবেশ করতো এবং জলের দ্বারা জিনিসটা ঠান্ডা থাকতো। তার কারণ যোধা মহলের ভেতরে কিন্তু 2টো আরও ভবন আছে, সেটা কি বৃত্তান্ত পরে তোমাদের জানাচ্ছি। আগে চলো সামনের দিকে অংশটা তোমাদের দেখাই। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা তৎকালীন সময়ে জলে কিন্তু পরিপূর্ণ থাকতো।
এবং সামনে যে ভবনটা দেখতে পাচ্ছ তাকে বলা হতো গোল্ড প্যালেস অফ ফতেপুর, কারণ সম্পূর্ণ সোনা দ্বারা মোড়া ছিল এই ভবনটি। কিন্তু ইংরেজ এসে সমস্ত সোনা চুরি করে নিয়ে যায় এবং এখন শুধু সোনার ছাপগুলো আছে। যাই হোক, এই অংশ থেকে কিন্তু দূরে দেখতে পাচ্ছ পঞ্চমহলের মাথাটা দেখা যাচ্ছে। চলো আকবরের সেই বিখ্যাত পঞ্চমহলের সামনে যাওয়া যাক। এবং এই স্থানে দেখতে পাচ্ছ ঢালু অংশ করা আছে, তাই হুইল চেয়ারে যারা আসবে তাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। চলে এসেছি পঞ্চমহলের সামনে। পঞ্চমহল কথার অর্থ হলো 5 স্তরের প্রাসাদ। আকবর কিন্তু এই 5 স্তরের প্রাসাদটি তৈরি করেছিল তার নিজের বিশ্রাম এবং আমোদ প্রমোদ করার জন্য। একদম টপের যে অংশটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু বাদশাহ আকবর বসতেন এবং পেছনে কিন্তু জলাশয় আছে, সেখান থেকে হাওয়া আসতেন এবং সেখানে তিনি বিশ্রাম করতেন। এবং নিচের যে অংশটা দেখতে পাচ্ছ বাগানের মতন এই অংশটা, এখানে কিন্তু নাচ গান আমোদ প্রমোদ হতো এবং বাদশাহ আকবর কিন্তু ওই উপর থেকে ব্যাপারটা দেখতেন। এই যে ভবনটি আছে তার সর্বমোট কিন্তু 176টা পিলার রয়েছে। একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছ এখানে 84টি পিলার রয়েছে। তার ওপরের অংশ আছে 56টি এবং দ্বিতীয় অংশ আছে 20টি, তৃতীয় অংশে আছে 12টি এবং একদম ওপরের অংশে কিন্তু মাত্র 4টি পিলার আছে। এখানে সর্বমোট 176টি পিলার রয়েছে এবং প্রতিটি পিলার নকশার সাথে মার্জিতভাবে খোদাই করা একটি স্তম্ভ। এই যে পঞ্চমহলটা সেটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু অনেকটা বৌদ্ধ মন্দিরের নকশার মতোই মনে হবে। এই হচ্ছে পঞ্চমহলের পুরো অংশটা। এখন আমরা এসে পৌঁছেছি আকবরের তৈরি করা অনুপ তালাওয়ের সামনে, যেটি 1576 সালে সম্পন্ন হয়েছিল। এখন এখানে জল থাকলেও তৎকালীন সময় এখানে গোলাপ জলে পরিপূর্ণ থাকতো। এই জলের স্তর হচ্ছে মোটামুটি 6 নম্বর সিঁড়ি থেকে 0.96 মিটার। চারিদিক থেকে পাথরের সেতু দেখতে পাচ্ছ এবং মাঝখানে কিন্তু একটা প্ল্যাটফর্মের মতন অংশ আছে। এই যে প্ল্যাটফর্মের মতন অংশটা সেখানে কিন্তু তানসেন বসে তিনি সেতার বাজাতেন। তানসেন হলো আকবরের নবরত্ন সভার একজন সদস্য। অনুপ তালাওকে পিয়ারলেস পুলও বলা হয়, কারণ তৎকালীন সময়ে পুরো প্রাঙ্গণকে ঠান্ডা রাখার জন্যই কিন্তু এই জিনিসটাকে তৈরি করেছিলেন। কারণ এই অনুপ তালাওয়ের উল্টো দিকের যে ভবনটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আকবরের শয়নকক্ষ অর্থাৎ বেডরুম এবং আকবর যেখানে থাকতেন সেই অংশটা। চলো তোমাদের সেই জায়গাটা দেখাই। ফতেপুর সিক্রিতে যিনি তার বিজয় শহর গড়ে তুলেছিলেন সেই সম্রাটের কক্ষে এখন আমরা প্রবেশ করতে চলেছি। পুরো জায়গাটা লাল বেলে পাথরের তৈরি এবং এই যে পুরো যে ভবনটা সেখানে নিচের অংশে 2টি প্রধান কক্ষ আছে। আকবর নিজে নিরক্ষর হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন রকম ধর্মের বই তিনি অন্যের মাধ্যমে শুনতেন এবং জানতেন। নিচে যে প্রধান 2টি কক্ষ রয়েছে তার মধ্যে একটি কক্ষ হচ্ছে লাইব্রেরি এবং অন্য কক্ষটি হচ্ছে বিশ্রাম কক্ষ বা শয়ন কক্ষ। এখন আমরা প্রথমে শয়ন কক্ষ দিকেই যাচ্ছি। এখন আমরা পৌঁছেছি আকবরের শয়ন কক্ষে। এই জায়গাটাকে বিছানা কুঠুরিও বলা হয়। ওপরের অংশটা যেটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আকবরের শয়ন কক্ষ, অর্থাৎ সেই জায়গায় কিন্তু আকবর শুতেন, বিশ্রাম নিতেন এবং এটাই হচ্ছে তার শয়নকক্ষ। চিন্তা করা যায় বাদশাহ আকবরের শয়নকক্ষে এই মুহূর্তে আমরা আছি। এইবারে চলো তার লাইব্রেরি কক্ষে যাওয়া যাক, কিন্তু তার আগে তোমাদের দেখাই দেখো চারিদিকটা এমনভাবে খোলামেলাভাবে তৈরি করা হয়েছে যাতে এই জলের স্তর থেকে হাওয়া একদম ভেতরে প্রবেশ করতে পারে এবং ভেতরের অংশে যেন ঠান্ডা থাকে। এই হলো লাইব্রেরি কক্ষ। তবে তোমাদের জানিয়ে রাখি এই যে ভবন অর্থাৎ সম্রাট আকবরের এই ভবনের সাথে কিন্তু পঞ্চমহল, যোধাবাইয়ের ভবন সমস্ত জায়গায় কিন্তু সংযুক্ত করা আছে। আকবরের এই ভবনের পাশে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু খুব সুন্দর করে ঘেরাও আছে। এমনকি ভবনের পাশের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ একটা বড় রঙের যে পাত্র, সেই পাত্রটা কিন্তু একটি পাথরের তৈরি এবং এই পাত্রে কিন্তু গঙ্গার জল থাকতো।
সম্রাট আকবর নিজে মুসলিম হওয়া সত্ত্বেও কিন্তু তিনি গঙ্গার জল পান করতেন রোজ। আকবরের ভবনের দ্বিতল কক্ষে কিন্তু যাওয়ার রাস্তা বন্ধ। এখানে চারিদিকে প্রচুর পাখি আছে। সকাল সকাল আসার কারণে আমি কিন্তু প্রচুর পাখির ডাক শুনতে পেয়েছি, আশা করি তোমরাও পেয়েছো। আর এটা দেখবো না, এখানে দেখবো কি, তো ভিড় হয়ে গেল তো। অবশেষে ভিড় কম হওয়ার পর চলে এসেছি তুর্কি সুলতানার বাড়িতে। লাল বালি পাথরের তৈরি প্রাসাদের বাইরে এবং ভেতরে সুন্দরভাবে খোদাই দিয়ে অলঙ্করণ এবং প্রতিটি পাশে একটি করে বারান্দা রয়েছে। ধারণা করা হয় এই ভবনটি ছিল আকবরের দুই তুর্কি রানী সালিমা সুলতান বেগম এবং রুকায়া বেগমের বাসভবন। এটি একটি বর্গাকার বিল্ডিং, ফুল ও জ্যামিতি প্যাটার্নে খোদাই করা হয়েছে। মূল বাড়ির ভেতরের অংশটি কিন্তু কাঠামো দ্বারা সমৃদ্ধ এবং এই কাঠামোটি প্যানেল, পিস্টার, কোলাম, ফ্রিজ এবং বন্ধনী দিয়ে গঠিত। এটি একটি বারান্দার মাধ্যমে খোয়াবগাব কমপ্লেক্সের নিচতলার সাথে সংযুক্ত এবং এর পশ্চিমে একটি বারান্দা রয়েছে। বারান্দার ভেতরে এবং বাইরে উভয়ে জালির কাঠসহ পাথরের পর্দা রয়েছে। তৎকালীন সময়ে যুদ্ধের পরিবর্তে বিবাহ মাধ্যমেও কিন্তু সাম্রাজ্য অধীন করা যেত। তেমনই কিন্তু পদ্ধতি অবলম্বন করেছিলেন মুঘল সম্রাট আকবর। আজমিরের রাজা বারমালের মেয়েকে অর্থাৎ যোধাবাইকে বিবাহ করেছিলেন আকবর। মাত্র 18 বছর বয়সে 17 বছর বয়সী যোধাবাইকে তিনি বিবাহ করেন। এই বিবাহর মাধ্যমে কিন্তু আজমিরের রাজা বারমালের সাম্রাজ্য কিন্তু এসেছিল মুঘল সাম্রাজ্যের মধ্যেই। এই অংশে প্রবেশ করার পর আমরা লক্ষ্য করি ডান দিকে যে ভবনটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে এটি আমিষ রন্ধনশালা এবং আমার বাঁ দিকে হচ্ছে নিরামিষ রন্ধনশালা। তার কারণ হলো সম্রাট আকবরের কিন্তু দুই ধর্মের স্ত্রী ছিলেন। যোধাবাই ছিল হিন্দু এবং সম্পূর্ণ নিরামিষাশী, তার জন্য তার ভবনের বাইরে কিন্তু একটি নিরামিষ রন্ধনশালাও ছিল। এই হচ্ছে নিরামিষ রন্ধনশালার ভেতরের অংশ। একটা সময় এই জায়গাতেই যোধাবাইয়ের জন্য সমস্ত রান্না বান্না করা হতো, আর এই রান্নাঘরের এটা হলো বাইরের অংশ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যোধাবাইয়ের ভবনের একদম বাইরের অংশে অর্থাৎ সিংহদুয়ারের সামনে। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে যত রকমের যে শিল্পকলাগুলো দেখানো হয়েছে কোনোটাই কিন্তু মুঘল শিল্পকলা নয়, বরং বলা যেতে পারে রাজপুত আর্টওয়ার্ক এখানে ভীষণভাবে তুলে ধরা হয়েছে। রাজনৈতিক কারণে যোধাবাইয়ের সাথে আকবরের বিবাহ হলেও বিবাহ পূর্বে কিন্তু যোধাবাই তিনি আকবরকে কিছু শর্ত দিয়েছিলেন। বিবাহর পরে কখনোই তাকে ধর্ম পরিবর্তনের জন্য জোর করা যাবে না এবং বিবাহর পরে তিনি হিন্দু যা যা ধর্ম আচার আচরণ আছে, পূজা পাঠ আছে, সবকিছু তিনি করবেন এবং সেগুলো তিনি মেনে চলবেন এবং তার মহলে অবশ্যই পূজা করার জন্য কিন্তু একটি জায়গা রাখতে হবে। এই সমস্ত শর্ত কিন্তু মেনে নিয়েছিলেন সম্রাট আকবর। এবার আমরা রানী যোধাবাইয়ের অন্দরমহলে কিন্তু প্রবেশ করতে চলেছি। ঢুকে কিন্তু পড়েছি আমরা যোধাবাইয়ের অন্দরমহলে। ভেতরের অংশে তোমরা দেখতে পাচ্ছ একটা বিস্তীর্ণ বিশাল বড় কিন্তু উঠোন বা আঙিনা আছে, যেটা দেখতে পাচ্ছ এই আঙিনার একদম মাঝের অংশে কিন্তু আছে একটি মাত্র তুলসী গাছ। তৎকালীন সময় এই জায়গাতে তুলসী গাছ ছিল, তবে বর্তমানে যে গাছটা দেখা যাচ্ছে সেটা মোটেই তুলসী গাছ না, সেটা মোটামুটি যে কেউ দেখলে কিন্তু বুঝতে পারবে। সম্রাট আকবর প্রকৃতিপক্ষে কিন্তু একটি মহান মানুষ ছিলেন, তার কারণ তিনি তার স্ত্রী যোধাবাইকে তার বিবাহ পরবর্তী সময়ে তার ধর্ম পালনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বাধা সৃষ্টি করেননি। রানী যোধাবাই এই জায়গাতে সকলে পুজো করতেন এবং সম্রাট আকবরও মাঝে মাঝে এই জায়গাতে আসতেন। এই স্থানে রানী যখন পুজোগুলো বড় করে আয়োজন করতেন তখন বাইরে থেকেও লোক আসতো এবং এই উঠোনে কিন্তু সবাই এসে জড়ো হতেন। এমনকি এই পুজোতে সম্রাট আকবরও যোগদান করতেন। সম্রাট আকবর কিন্তু ধর্মের ব্যাপারে ভীষণভাবে আগ্রহী ছিলেন এবং সব ধর্ম ব্যাপার জানার পর তিনি কিন্তু একটি ধর্ম প্রবর্তন করেছিলেন, যেটি আমরা দ্বীন ইলাহি নামে জানি, অর্থাৎ সর্বধর্মের সমন্বয়। ভেতরে যত ডিজাইন আর্কিটেকচার তোমরা এই মন্দিরের ভেতরে লক্ষ্য করবে সবই কিন্তু হিন্দু মন্দিরের আদলে তৈরি করা।
বিশেষত এই মাঝখানে বেদিটি। এই মাঝখানে বেদিতে নিশ্চয়ই কোনো এমন ঠাকুর দেবতা থাকতেন যাকে কেন্দ্র করে রানী পুজো করতেন। এই অংশে কিন্তু দুটো প্যালেস আছে, একটি সামার প্যালেস এবং আরেকটি হচ্ছে উইন্টার প্যালেস। এই মুহূর্তে আমরা সামার প্যালেসের ভিতরে ঢুকেছি। সামার প্যালেসে রানী গরমকালে থাকতো, তার কারণ তোমাদের আগেই দেখিয়েছি এই প্যালেসের বাইরের অংশে কিন্তু একটি বড় ভবন আছে যেখানে কিন্তু জল থাকতো এবং তার মধ্যে দিয়ে কিন্তু হাওয়া ঢুকতো এবং যার ফলে কিন্তু এই মহলটা পুরোপুরি ঠান্ডা থাকতো। তো সেই কারণেই গরমকালে কিন্তু রানী এই মহলেই থাকতেন। কোথায় আমার নাক বন্ধ, কি ভগবান, চামচিকে আছে শেষ পর্যন্ত এত বড় প্যালেসে? আমার নাক বন্ধ তো বুঝতে পারছি না। উঠোনে অবস্থিত আরেকটি প্যালেসের নাম হলো উইন্টার প্যালেস। তার কারণ এই ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে চারিদিক থেকে আটকানো থাকে এবং বাইরের হাওয়া যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, যার ফলে জায়গাটি গরম থাকতো। তো এই জায়গাটায় কিন্তু থাকতো রানী শীতকালে। যাই হোক, বর্তমানে কিন্তু এখন এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ চেয়ার পাতা আছে, সামনে এরকম একটা সুন্দর স্ক্রিন লাগানো আছে, ফতেপুর সিক্রির সম্বন্ধে সমস্ত কিছু এখানে দেখানো হচ্ছে। আর উপরে আর্কিটেকচারগুলো যদি তোমরা দেখো তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো সবকটাই কিন্তু রাজপুত স্টাইল। যোধা ভবনে প্রবেশ করার পূর্বে কিন্তু এই ভবনটি পড়ে, যেটা তোমাদের আমি ভিডিওর মাধ্যমে অলরেডি দেখিয়েছি। কিন্তু এই ভবনটিতে কে ছিল সঠিক আমার তা জানা নেই, তবে খুব সম্ভবত আকবর 9 বছর বয়সে তিনি বিবাহ করেছিলেন যে স্ত্রীর সাথে, সেই স্ত্রীর ভবন হচ্ছে এটি। এই ভবনের পাশেই কিন্তু আমিষ রন্ধনশালা আছে। এবার আমার যদ্দূর মনে হয় সেই স্ত্রীর জন্যই এই আমিষ রন্ধনশালা থেকে রান্না হয়ে আসতো, তা না হলে এখানে দুটো রন্ধনশালা থাকার তো কথা নয়। তোমরা আর কি বলো, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সম্রাট আকবর কিন্তু জিজিয়া কর মুক্ত করেছিলেন হিন্দুদের থেকে। তৎকালীন সময় হিন্দুদের থেকে জিজিয়া কর নেওয়া হতো, কিন্তু সম্রাট আকবর সেটি বন্ধ করে দেয়। পৌঁছে গেছে এখন দিওয়ানি খাসের সামনে। এটি ইন্দো ইসলামী স্থাপত্যের একটি বিল্ডিং, যেটি আয়তনে বর্গাকার, বাহ্যিক এবং দ্বিতল কাঠামোর চেহারা প্রদান করে। এটি নির্মাণ করা হয়েছে মেঝে থেকে ছাদ পর্যন্ত। কেন্দ্রের চারপাশে প্রতিটি খেলার সাথে একটি বিশাল খোদাই করা কলাম আছে, যেটি বিশাল ব্যারিকেড ক্যাপিটালকে সমর্থন করে। এই যে কাঠামোটা তোমরা দেখতে পাচ্ছ সেটি কিন্তু একটি মাত্র পাথরের উপর তৈরি করা হয়েছে এবং এই পাথরের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের ধর্মীয় ছবি আঁকা রয়েছে, যেটা সত্যি দেখার মতনই বিষয়। কাঠামোটা একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সাধারণত ধর্মীয় আলোচনা করার জন্য অথবা বিশেষ কোনো মানুষের সাথে বসে সম্রাট পর্যালোচনা করতেন, সেই কারণেই কিন্তু এই জিনিসটাকে তৈরি করা হয়েছিল তৎকালীন সময়। মাঝের যে অংশটা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটায় সম্রাট আকবর বসতেন এবং তাকে ঘিরে থাকতেন তার নবরত্ন সবার বাকি 9 জন। তিনজন করে কিন্তু এই ব্রিজগুলোতে বসতেন এবং সবাই মিলে কিন্তু এখানে বিশেষ লোকের সাথে পর্যালোচনা করতেন এবং এই স্থানে কোনো সাধারণ মানুষের প্রবেশ ছিল নিষিদ্ধ। সম্রাট আকবর এত বড় জায়গায় তিনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তবে তার সাম্রাজ্যের মধ্যে অবশ্যই কিন্তু থাকবে কোষাগার, অর্থাৎ যে জায়গায় তার সমস্ত মূলধন রাখা থাকতো। এখন এসে পৌঁছেছি সেই কোষাগারে। এই কোষাগারটা 3টে কক্ষের সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং এই বিল্ডিংয়ে খুব সম্ভবত স্বর্ণ রূপা একদম রাজকীয় ভাণ্ডার ছিল। বিশেষত এই যে বাইরের যে অংশগুলো দেখতে পাচ্ছ এই জায়গাতে কিন্তু একেবারে চারিদিকে একেবারে সিপাই মোতায়েন করা থাকতো, যাতে স্বর্ণগুলোকে এবং পুরো কোষাগারকে পাহারা দেওয়া যায়। এবং চারিদিকে যে সোনা রূপা থাকতো তার মেইন উদ্দেশ্য হচ্ছে যে জানলাগুলো দেখতে পাচ্ছ, জানলার ঠিক নিচের অংশগুলিতে কিন্তু একেবারে সোনা রূপা ভর্তি করে থাকতো। এবার চলে এসেছি জনসাধারণের শ্রোতার হলের সামনে, অর্থাৎ দেয়ানি আমের সামনে। তার আগে বলি, এই যে বিস্তর প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাতি বেঁধে রাখার চল ছিল, প্রয়োজন অনুযায়ী কিন্তু শাস্তির জন্য ব্যবহার করা হতো। এখন আছি দেয়ানি আমের সামনে। রাজা এইখানে বসতো এবং প্রজারা এবং সাধারণ মানুষরা কিন্তু এইখানে বসতো। রাজা এইখানে বসে
সমস্ত কথা কিন্তু শুনতেন। এবং এখানে কিন্তু পুরো জায়গাটাই জনসাধারণের জন্য জায়গাটা থাকতো, এখানে সবাই বসতো এবং সম্রাট আকবর এই জায়গায় বসতেন, বসে কিন্তু সমস্ত কথা শুনতেন। সম্রাট আকবরের পুরো সাম্রাজ্য দেখলাম, তোমাদেরকেও দেখালাম, একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো। বিশাল বড় জায়গা, আমার তো 2 ঘন্টার উপরই লেগে গেল ঘুরতে পুরো জায়গাটা কভার করতে। তোমরা হয়তো দেখছো হয়তো 8 ঘন্টা 45 মিনিট ম্যাক্সিমাম হয়তো হয়েছে এই ভিডিওটা, জানি না, এখন তো এডিট করিনি, বলতে পারবো না। তবে এই জায়গাটা বিশাল বড়, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার সময় হাতে নিয়ে কিন্তু এখানে আসতে হবে। এবার মজার ব্যাপারটা হচ্ছে আমি যেদিক দিয়ে এন্ট্রেন্স করেছি অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এক্সিট গেট, আর এইটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে এখন এক্সিট করবো, উল্টো হয়ে গেছে আমার। যাই হোক, পুরো জায়গাটা কভার করলাম, পুরো জায়গাটা তোমাদের দেখেছি, দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স হলো এবং আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। বাই।